আমি ইতি। আমি আজ আপনাদের অপেক্ষা বইয়ের দ্বিতীয় ভাগ শোনাব। একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়, আপনি জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশের একটা ভালো মার্কেট আছে বাংলাদেশে। ওইসব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ডোমটের মাধ্যমে। এইসব বিজনেসের অনেক হুঁশহাস ব্যাপার আছে। হুঁশহাস ব্যাপার মানে ফিশি ব্যাপার। আমার এক দূর সম্পর্কে রিলেটিভ সম্পর্কে চাচা, তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাড় করে ফেলল, যাকে বলে কম্বিং অপারেশন। শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন? কোথায়? মেডিকেল কলেজে ডিসেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করেছে। লিভার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, হার্ট আরেক গামলায়। কাজেই খোঁজখবর যখন করছেন ভালো মতো করেন। লিভ নো স্টোন আনটারেন্ড। ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত। বিরক্তটা কার ওপরে সে জানে না, সম্ভবত ভাইয়ের ওপরে। মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে। দুপুর 2টায় খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল, ইএসপি, ক্লেভয়েন্স, অ্যাস্ট্রেল প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে। কোনো মানে হয়? কোনো মানে হয় না। ফিরোজের এখন ইচ্ছা করে নিজেই নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট, তারপর ভালো একটা পাজামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হবে এবং আর ফিরে আসবে না। রকিব সাহেব বাসায় ছিলেন। একটা বাচ্চা ছেলে এসে বলল, আব্বুর জ্বর, শুয়ে আছে। ফিরোজ বলল, আমি কি চলে যাব? ছেলেটি বলল, আপনাকে বসতে বলেছে। রকিব সাহেব 1 ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন। ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, আপনার নাকি জ্বর? রকিব সাহেব বললেন, শরীরটা একটু খারাপ যাচ্ছে। পরপর কয়েকদিন রাত জাগলাম, বয়স হয়েছে, আগের মতো রাত জাগতে পারি না। ফিরোজ বলল, আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন? রকিব সাহেব হাসি মুখে বললেন, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা একটু আলাদা। আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে, সময় লাগে। জি, বুঝতে পারছি। না, বুঝতে পারছেন না, বোঝাটা এত সহজ না। একটা ঘটনা বলি। ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে। রকিব সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছা ফিরোজের নেই। সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটাই ভাওতাবাজি। খিদেই তার নাড়ি ভুঁড়ি হজম হয়ে আসছে, মাথা ঘুরছে। তার উচিত এই বাড়ি থেকে বের হয়েই সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা, মাংস এবং গরম গরম পরোটা অর্ডার দেওয়া। সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে, মাঝে মধ্যে পেঁয়াজে কামড়। প্রচণ্ড খিদের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছে করে। আজ পরোটা গোস্ত খেতে ইচ্ছে করবে, অন্য কোনো দিন অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করবে। ফিরোজ সাহেব? জি। ফিরোজ সাহেব? জি। আপনার কি শরীর খারাপ নাকি? চেহারা কেমন যেন মলিন লাগছে। জি না, শরীর ভালো আছে। চা খান। চা খেতে খেতে গল্প করি। আপনার মনের শান্তির জন্য বলে রাখি, আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম। অনিতা আমাদের থিওসফিক্যাল সোসাইটির সদস্য, অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। সে আমাকে জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে। আমি কি 1 সপ্তাহ পর আসবো? আসুন, আগামী বুধবার আসুন, রাত 10টার পর আসুন। অসুবিধা হবে না তো? জি না। ওই রাতে আমাদের একটা সিয়েন্সও হবে। ইচ্ছে করলে সোসাইটির বাইরের কারোর থাকার অবশ্য নিয়ম নেই, তবে আপনার ব্যাপারে আমি বলে টলে ব্যবস্থা করে রাখবো। জি আচ্ছা, এখন শুনুন আমার জীবনের একটা অদ্ভুত ঘটনা। 4 বছর আগের কথা, অক্টোবর মাস। তারিখটা হলো 9 তারিখ। সন্ধ্যাবেলা এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। বছর 2 আগে তার একটা মেয়ে মারা গেছে। কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন। মৃতা মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান। আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারি কি না। তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারী জিনিসপত্র নিয়ে এসেছেন। মেয়ের ছবি এনেছেন, তার হাতে লেখা ডায়েরি এনেছেন। আমি বললাম রেখে যান, দেখি কিছু করা যায় কিনা।
মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন কিছু না, তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয়। প্ল্যানচেটে বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই, আহ্বান করলেও তারা আসে না। ফিরোজ জড়ানো গলায় বলল, ও ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। মনে হচ্ছে যে কোন মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে। ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প ফেলেছেন, এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে। ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে, লাভ হচ্ছে না, উল্টা আরও ঘুম পাচ্ছে। সব পদ্ধতি কোনো না কোনো সময় ব্যাকফায়ার করে উল্টা দিকে চলা শুরু করে। তার বেলায় এখন তাই হচ্ছে। ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে ঘুম কেটে যায়। সে ভাবছে বাসায় পৌঁছেই দেখবে তার মা আকলিমা বেগম আঁকাবাঁকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রতিটি সংবাদই দুঃসংবাদ। বাবা ফিরোজ, তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়াছিল। আমি যথাসাধ্য চেষ্টা করতেছি, লোকজনের হাতে এখন টাকা নেই। জমি কিনিবার ব্যাপারে কাহারও আগ্রহ নাই। তুমি মহা বিপদে পড়িয়াছ ইহা আমি জানি, কিন্তু কি করিব, আমি নিরুপায়। ফিরোজ সাহেব? জি স্যার। আপনার জ্বর টর আসছে নাকি? চোখ লাল, বোধহয় জ্বর আসছে, আজ বরং উঠি। গল্পের শেষটা শুনে যান। শেষটা না শুনলে মনের উপর চাপ থাকে, এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর। তারপর কি হলো শুনুন। আমরা কয়েকটা সিএনস করলাম এবং প্রতিবার ওই রিডিং পেলাম মেয়েটা জীবিত, মৃত নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করছি। আত্মার অনেকগুলি স্টেট থাকে, নানা স্তরে তাদের বাস। পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের চিন্তাভাবনা দেহদারির মতো। ফিরোজ বাসায় পৌঁছালো জ্বর নিয়ে। তার ঝোপে জ্বর এসেছে। জ্বর আসায় একটা সুবিধাও হয়েছে। পরোটা গোস্তের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছা করছে কাঁথার ভেতর ঢুকে পড়তে, দরজা জানালা বন্ধ করে কাঁথার ভেতর ঢুকে কুণ্ডলি পাকিয়ে যাওয়া, মোটামুটি মাতৃগর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া। এস্টেটেরও নিশ্চয়ই কোনো নাম আছে, থিওসফিস্ট রকিব সাহেব বলতে পারবেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে, চেয়ার ওপর দাঁড়িয়ে সিটকিনি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কী রে? ইমন বলল, মা তোমাকে ডাকে। ফিরোজ বিরক্ত মুখে বলল, মা আমাকে ডাকবে কী রে বেটা, আমি তো একটু মাত্র ঢুকলাম, ভাবি তো জানেই না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকে। ইমনের মধ্যে রোবট টাইপ কিছু ব্যাপার আছে, মাথার ভেতর কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে। ফিরোজ বলল, যাচ্ছি, হাত মুখ ধুয়ে তারপর যাই। বুঝলে রে বেটা, শরীর ভালো না, থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি 103 জ্বর। মা তোমাকে এখনই ডাকে। ফিরোজ সুরাইয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানো সাদা চাদর রক্তে মাখামাখি, চাদর থেকে গড়িয়ে মেঝেতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। সুরাইয়ার মুখ ছাইবর্ণ, প্রচণ্ড ব্যথা সে নিজের মধ্যে চেপে রাখছে, তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠার হাড়ের ওঠানামা দেখে। ভাবে কি হয়েছে? সুরাইয়া ফিসফিস করে বলল, বুঝতে পারছি না, বোধহয় অ্যাবরশন হয়ে যাচ্ছে। কি সর্বনাশের কথা? ভাবি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, তুমি আর কিছুক্ষণ এইভাবে থাকো। সুরাইয়া জবাব দিল না, ঘোলাটে চোখে তাকালো। সেই ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না, এত সময় হাতে নেই। তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাঁচকোলা করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে। কোনো একটা বেবি ট্যাক্সিতে উঠে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে, তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যাও, তাড়াতাড়ি। বেবি ট্যাক্সি ঝড়ের গতিতেই যাচ্ছে। ফিরোজ সুরাইয়ার অচেতন শরীর কোলে নিয়ে বসে আছে। ফিরোজের পাশে ইবন। তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে। সে অবশ্য তার মায়ের মুখের দিকে তাকাচ্ছে না। সে বেবি ট্যাক্সির সাইডের আয়নাটার দিকে তাকিয়ে আছে। এই আয়নার বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে। বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে, কেমন গোল মুখ, চোখ দুটিও মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছে।
এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবে? ছোট চাচা? স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচা সময় মতো আসবে তো? দেরি করে এলে তার খুব খারাপ লাগবে, কষ্ট হবে। সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা 6টায়। রাত 3টায় ডাক্তার তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী। কিছু একটা করতে হয় বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া। ইমন একটা বেঞ্চে একা একা বসেছিল। এত রাত হয়েছে তারপরেও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে একটা কলা, একটা বানরুটি কিনে দিয়েছেন। সে কলা এবং বনরুটি হাতে বসে আছে। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ওষুধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তবে কিছুক্ষণ পর পর এসে ইমনকেও দেখে যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা এসে ইমনকে বললেন, ইমন, তোর একটা বোন হয়েছে। তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নেই। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনো রাখা হয়নি। নাম রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়বো। তুই কলাটা এখনো খাসনি? না। আমাকে দে, খেয়ে ফেলি। খিদে চোখ অন্ধকার দেখছি। ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। বেঞ্চটার পাশে চওড়া কম। ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারেন, পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি। এই চিন্তাটাও তাকে অভিভূত করেছে। সবারই নাম আছে, শুধু তার বোনটার কোনো নাম নেই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনো দিনই তার নাম না রাখা হয়, তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে, কেউ তাকে খেলতে ডাকবে না। কি করে ডাকবে? মেয়েটার তো নামই নেই। আজ সারাদিন নানান রকম ভয়াবহ সমস্যা ইমন পার করেছে। তার চোখে এক ফোঁটা পানি আসেনি। এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল। সে যতবার ওই শার্টের হাতায় চোখ মুছে, ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে আসে। তার একটা বোন হয়েছে, সেই বোনটার নাম নেই কেন? ইমন ভ্রুকুচকে তাকিয়ে আছে। তার হাতে চিকন করে কাটা এক টুকরো শশা। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শশা খায়। ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শশা খায় না। সে অনেকক্ষণ ধরে শশা হাতে বসে আছে। তার কাছ থেকে তো খাচ্ছে না, বরং শশার টুকরা মুখের কাছে ধরতেই এরা মুখ, হাত, পা খোলসের ভেতর ঢুকিয়ে ফেলছে। মনে হচ্ছে শশা ওদের জন্য ভয়ঙ্কর কোনো খাবার। মানুষের বাচ্চাদের কাছে দুধ যেমন, ওদের কাছে শশাও তেমন। কচ্ছপের বাচ্চা দুটা ইমনের জন্য এনেছে তার ছোট চাচা। এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমে লাল প্লাস্টিকের বালতিতে। মাঝে মাঝে ইমন যখন খেলতে ইচ্ছে করে, তখন সে বালতি থেকে তুলে আনে। পানি থেকে তোলার সময় তার একটু ভয় ভয় করে, কামড় দেয় কি না। এখন পর্যন্ত কামড় দেয়নি। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চাদের দাঁত নেই বলে তারা কামড়ায় না। যখন তারা বড় হবে, দাঁত উঠবে, তখন কামড়াবে। তখন তাদের আর বালতিতে রাখা যাবে না, নদীতে ফেলে দিয়ে আসতে হবে। যে নদীতে কচ্ছপ ফেলা হবে সেই নদীর নাম বুড়িগঙ্গা। ঢাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ইমনের আজ স্কুল নেই। সে সকাল থেকেই কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে। এদের সে নামও দিয়েছে। বড়টার নাম টম, ছোটটার নাম টমি। এরা দুজন একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে কোনো মিল নেই। শুকনায় ছেড়ে দেওয়া মাত্র দুজন দুদিকে হাঁটতে থাকে। ইমন বইয়ে পড়েছিল কচ্ছপরা আস্তে হাঁটে। এখন সে জানে এটা মিথ্যা কথা। এরা চার পায়ে বেশ দ্রুত হাঁটে। মুহূর্তের মধ্যে ঘরের কোনায় চলে যায়। তাদের তখন খুঁজে পাওয়াই মুশকিল হয়। সবচেয়ে বেশি দ্রুত হাঁটে টমি। ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে, তখন তাকে সে একটা কচ্ছপের বাচ্চা দিয়ে দেবে। ইমনের ছোট বোনের নাম সুপ্রভা। মা বলেছেন সুপ্রভা নামের মানে হচ্ছে সুন্দর সকাল, গুড মর্নিং। কিন্তু ছোট চাচা বলেছেন সুপ্রভা মানে সুন্দর আলো। কারটা ঠিক সে জানে না। ইমন ঠিক করে রেখেছে কোনো একদিন সে তাদের মিসকে জিজ্ঞেস করবে। সুপ্রভা এখনো খুবই ছোট। বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে তার কাঁদতে ইচ্ছে করে, তখন সে কাঁদার জন্য জাগে। খানিকক্ষণ কেঁদে আবার ঘুমিয়ে পড়ে। ইমন তার সারা জীবনও এমন কাঁদুনে বাচ্চা দেখেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কারো ওপর রাগ করে
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কারো উপর রাগ করে বা ব্যথা পেয়ে কাঁদে না, কোনো রকম কোনো রকম কারণ ছাড়াই কাঁদে। সুপ্রভার কান্না দেখতে ইমনের খুব ভালো লাগে। সে মাঝে মাঝে সুপ্রভার কান্না দেখতে যায়, কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না, কারণ তার মা কঠিন গলায় বললেন, এখানে কি করছো, যাও তো, অন্যখানে যাও। আশ্চর্য, এত বিরক্ত করে। আগে ইমন কখনো তার মাকে ভয় পেত না, এখন পায়, কারণ মার মেজাজ সারাক্ষণ খারাপ থাকে। আগে মা তাকে পড়াতে বসতো, এখন বসায় না। সে যদি বই খাতা নিয়ে মার কাছে যায়, মা বলে, অনেক বিরক্ত করেছো, এখন যাও তো। অথচ সে কাউকে বিরক্ত করে না, এমনকি কচ্ছপগুলিকেও না। কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে, সে তাকে লুকিয়ে থাকতে দেয়, সঙ্গে সঙ্গে বের করে আনে না। ওরা কচ্ছপ হলেও ওদেরও হয়তো লুকোচুরি খেলতে ইচ্ছে করে, সে কেন ওদের খেলা নষ্ট করবে? হোমওয়ার্ক করার জন্য সে এখন যায় ছোট চাচার কাছে। ছোট চাচা তাকে মোটামুটি আদরই করে। তিনি তার নাম দিয়েছেন হার্ডনাট। হার্ড মানে হার্ড মানে হচ্ছে শক্ত, আর নাট হলো বাদাম। হার্ড নাট হলো শক্ত বাদাম। ছোট চাচা তাকে কেন শক্ত বাদাম বলে তা সে জানে না, কখনো জিজ্ঞেস করেনি, কোনো একদিন জিজ্ঞেস করবে। ছোট চাচা পড়াতে পড়াতে প্রায়ই বলে, কিরে হার্ড নাট, মন খারাপ? সে বলে না, কারণ তার মন খারাপ থাকে না, আবার মন ভালো থাকে না। সুপ্রভার সঙ্গে সে যদি গল্প করতে পারতো তাহলে তার মন ভালো থাকতো। বাবা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকতো। মা গল্প তো করেই না, সামনে গিয়ে দাঁড়ালেও বলে, যা ভাগ, সামনে থেকে যা, শুধু বিরক্ত, শুধু বিরক্ত। একদিন ঠাস করে একটা চড় মারলেন, আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেল। ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। তারপরেও সে একটুও কাঁদেনি, শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদলো। তারপরেও ডাক্তার বললেন, বাহ, দারুণ ছেলে তো, ছেলের খুব সাহস। ছোট চাচা বললেন, সাহস হবে না, এ হলো হার্ড নাট, এ মোটেই সহজ জিনিস না। রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলেন। কাপ আইসক্রিম কিনে দিয়ে বললেন, শোনো হার্ড নাট, তোর মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে, এখন তাকে বিরক্ত করবি না। ইমন অবাক হয়ে বলল, আমি তো তাকে বিরক্ত করি না। জানি তুই করিস না, তারপরও যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে দূরে থাকা। মার মেজাজ কখন ঠিক হবে চাচা? তোর বাবা ফিরে এলে মেজাজ ঠিক হবে। বাবা কখন ফিরবে? এখনও ঠিক বলা যাচ্ছে না, তবে ফিরবে তো বটেই। কতদিন আর বাইরে থাকবে? বাবা এখন কোথায়? আমরা এখনও ঠিক জানি না, মনে হয় ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে? ইন্ডিয়ার মহাপ্রদেশে। সেখানে খুব জঙ্গল তো, আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে। বাসার কথা এক সময় মনে পড়বে, তখন হুট করে চলে আসবে। ইমনের ধারণা ছোট চাচা ঠিক কথা বলছেন না। বাবা ইন্ডিয়ার মহাপ্রদেশে থাকলে ছোট চাচা গিয়ে বাবাকে নিয়ে আসতেন। বাবা অন্য কোথাও আছেন, খুব কাছেই কোথাও। ইমন যখন রিক্সা করে স্কুলে যায় তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন। তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয়, তারা মাঠে খেলতে থাকে, তখনও তিনি দেখে যান। একদিন তিনি চলে আসবেন এ ব্যাপারে ইমন নিশ্চিত। এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছে না। বেশি দেরি হলে কচ্ছপগুলি দেখতে পারবেন না, কচ্ছপগুলি বড় হয়ে যাবে, তাদের ফেলে দিয়ে আসতে হবে বুড়িগঙ্গায়। ওরা নদীর পানির সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে, সেখান থেকে ভারত মহাসাগরে, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে। ছোট চাচা তাই বলেছেন। বাবা সম্পর্কে লোকজন প্রায়ই তাকে জিজ্ঞেস করে। তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। ভালো না লাগলেও সে সহজভাবেই জবাব দেয়, তাদের ক্লাসের মিস ফারজানা দেখতে খুব সুন্দর। একদিন টিফিন টাইমে তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ইমন, তোমার বাবা নাকি তোমাদের ছেড়ে চলে গেছেন? ইমন বলল, উনি বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? ইন্ডিয়াতে, মহাপ্রদেশে। মিস ফিক করে হেসে ফেলে বললেন, মহাপ্রদেশে? এত জায়গা থাকতে মহাপ্রদেশে কেন? মহাপ্রদেশে অনেক বড় বড় জঙ্গল, বাবা জঙ্গল দেখতে গেছেন। ও আচ্ছা, খুব ভালো কথা। উনি কি তোমার মার সঙ্গে রাগ করে চলে গেছেন? জি না, বাবা কারোর সঙ্গে রাগ করেন না। তোমার মা, তিনি রাগ করেন? জি করেন। কার সঙ্গে রাগ করেন? বুয়ার সঙ্গে করেন, ছোট চাচার সঙ্গে করেন,
মা রোগা তো, এই জন্যে মার অনেক রাগ। রোগা মানুষদের খুব রাগ থাকে। রোগা মানুষদের খুব রাগ থাকে এটা কে বলল? ছোট চাচা বলেছেন। উনিও রোগা, এই জন্যে ওনার খুব রাগ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ইমন মার রাগের জন্য খুব ভয়ে ভয়ে থাকে। টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয়। মা খুব যখন হইচই করতে থাকেন তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয়। সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খারাপ লাগে না। সাউন্ডগুলি ভেবে নেয় কোন দৃশ্যে কীরকম সাউন্ড হবে, এখন সে মোটামুটি জানে। মা যখন অন্যদের ওপর রাগ করে তখন ইমনের তেমন খারাপ লাগে না, কিন্তু যখন সুপ্রভার ওপর রাগ করেন তখন খুব খারাপ লাগে, কাঁদতে ইচ্ছা করে। সুপ্রভার ওপর মা প্রায়ই রাগ করেন। সুপ্রভা কেঁদে গলা ফাটিয়ে ফেলেছে, মা ফিরে তাকাচ্ছেন না। বুয়া এসে যদি বলে আপু কান্তাছে, তখন মা তীব্র গলায় বলেন, কাঁদছে কাঁদুক, তুমি তোমার কাজ করো, কাজ ফেলে চলে এসেছো কেন? ছোট চাচা একসময় উঠে এসে বললেন, ভাবি বাচ্চাটার কি হয়েছে? মা তখন বিরক্ত গলায় বললেন, জানি না কি হয়েছে, ওর মনের খবর আমি জানবো কিভাবে? কাঁদতে কাঁদতে তো গলা ভেঙে ফেলেছে। গলা ভেঙে মরুক। ভাবি এসব কি কথা বলছেন? আমার যা মনে আসছে বলছি। তোমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছে। বাচ্চাটা পেটের খিদেই কাঁদছে, আপনি ফিরে তাকাচ্ছেন না, এটা কেমন কথা? তুমি এমন চোখ মুখ শক্ত করে কথা বলছো কেন? তোমার ভাই তো কখনো মুখ শক্ত করে এমনভাবে কথা বলেনি। চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য আমি সরি। ভাবি শুনুন, ফর গড সেক, স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন। স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করার মতো অবস্থা কি আমার আছে? ভাইজানের জন্য কষ্ট শুধু আপনি একা পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না? এটা আপনি কি করে ভাবছেন? কষ্ট পাচ্ছেন ভালো কথা, কিন্তু একটা দুধের শিশুকে কষ্ট দেবেন কেন? তার অপরাধটা কি? খবরদার, তুমি আমার সঙ্গে চোখ লাল করে কথা বলবেন না। ভাবি আমি চোখ লাল করে কথা বলছি না, আমি আপনার কাছে হাত জোর করছি, ওকে দুধ খেতে দিন। নাটক করবে না, নাটক আমার ভালো লাগে না। একে তোমরা নিয়ে কোথাও পালক দিয়ে দাও। আচ্ছা ভাবি ঠিক আছে, তাই করব। আপাতত আপনি একে সামলান। এই পর্যায়ে মা সুপ্রভাকে কোলে নেন। সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। তখন কান্না পেয়ে যায় ইমনের। সে ছোট চাচার ঘরে ঢুকে কাঁদতে শুরু করে। ছোট চাচা গম্ভীর গলায় বলেন, ইমন তোকে কেউ মেরেছে? ইমন ফোঁপাতে ফোঁপাতে বলে, না মানেনি। তোকে কেউ বকা দিয়েছে? না। তাহলে কাঁদছিস কেন? জানি না। পুরুষ মানুষ কি কাঁদতে পারে? না। ফোঁসফোঁস করতে পারে? না। হেঁচকি তুলতে পারে? না। তুই তো একই সঙ্গে কাঁদছিস, ফোঁসফোঁস করছিস এবং হেঁচকি তুলছিস, তিনটা নিষিদ্ধ জিনিস করছিস। চোখ মুছে কচ্ছপ নিয়ে আয়, একটা মজা দেখাবো। কি মজা? আগে নিয়ে আয়, তারপর দেখবি। ইমন কচ্ছপ নিয়ে এলো। ফিরোজ কচ্ছপ দুটা উল্টা করে মেঝেতে রেখে দিল। এরা খোলসের ভেতর থেকে মাথা এবং পা বের করে সোজা হবার চেষ্টা করছে, পারছে না। ফিরোজ হিষ্টচিত্তে বলল, এই হচ্ছে মজা। কি মজা? যতই চেষ্টা করুক এরা এখন আর সোজা হতে পারবে না। ছটফট করবে কিন্তু পারবে না। বাইরের কোনো সাহায্য লাগবে। তুই বা আমি যদি সোজা করে দিই তাহলে সোজা হতে পারবে। মজাটা এখানেই। মানুষেরও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়। মানুষ উল্টে যায়, ঠিক হবার জন্য ছটফট করতে থাকে, ঠিক হতে পারে না। বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া তখন সম্ভব না। তোর মার এখন এই অবস্থা চলছে, সে উল্টে গেছে, ঠিক হবার জন্য ছটফট করছে কিন্তু পারছে না। কাজেই তোর মার ওপর রাগ করেও কোনো লাভ নেই। মার ওপর তো রাগ নেই তো? না নেই। ভেরি গুড। আরেকটা কথা, যদি কোনো কারণে খুব মন খারাপ হয় তখন কচ্ছপ উল্টে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি, তখন দেখবি মন ভালো হয়ে যাচ্ছে। কেন 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 করবি না? চল খাবি। আচ্ছা করব না। আজ জীবনের মন সামান্য খারাপ, বেশি না, সামান্য। এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় না। বলে সে উল্টাচ্ছে না। শশার টুকরা কেটে খেতে দিচ্ছে, এটা খাচ্ছে না। হাতে ধরে থাকলে এরা খায় না, কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে কুটকুট করে খায়। ইমন এদিকে শুনে যাও। ইমনের বুক ধক করে উঠল। আগে মা ডাকলে আনন্দ লাগতো, এখন মা ডাকলেই বুক ধক করে ওঠে। ইমন কচ্ছপ দুটা বালতিতে রেখে মার ঘরের দরজার ধরে দাঁড়ালো। মা সুপ্রভার গায়ে তেল মালিশ করছে।
তিনি চোখ সরু করে তাকালেন। ইমনের বুক শিরশির করতে লাগলো। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো। ইমন ঘরে ঢুকলো। হাত ভেজা কেন? আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করেছিলে? হাত ধুয়ে এসেছো? হ্যাঁ। সাবান দিয়ে হাত ধুয়েছো? ইমন সাবান দিয়ে হাত ধোয়নি, তারপরে ভয়ে ভয়ে হ্যাঁসূচক মাথা নাড়ল। সে জানে এই মিথ্যা মাথা নাড়ার জন্য তার বাঁ কাঁধের ফেরেশতা 5টা বদি লিখেছেন। ফেরেশতার নাম কিরামান কাতিবিন। তার কাজ মানুষের খারাপ কাজগুলি লেখা এবং কোন খারাপ কাজের জন্য কয়টা বদি হয়েছে তার হিসাব রাখা। দাদিজান তাকে বলেছেন, দেখি হাত কাছে আনো, সাবানের গন্ধ আসছে কিনা দেখি। ইমন হাত এগিয়ে দিল। মা গন্ধ শুকলেন। মনে হলো তিনি সাবানের গন্ধ পেয়েছেন, কারণ কিছু বললেন না। সাবানের গন্ধ পাওয়া কথা না। সে হাতে সাবান মাখেনি। কচ্ছপ ঘাটাঘাটি করেছে। মনে হয় কচ্ছপের গায়ে সাবানের গন্ধ আছে। কচ্ছপ শুকে দেখতে হবে। সুরাইয়া বলল, তোমার বোনটা দেখতে কীরকম হয়েছে? কার মতো হয়েছে? ইমন ভয় ভয়ে বলল, ছোট বাচ্চার মতো হয়েছে। বোকার মতো কথা বলছো কেন? ছোট বাচ্চা তো ছোট বাচ্চার মতোই হবে। বুড়োদের মতো হবে নাকি? দেখতে কার মতো হয়েছে? তোমার মতো, না আমার মতো, নাকি তোমার বাবার মতো? জানি না মা। জানবে না কেন? দেখতে হয়েছে অবিকল তোমার বাবার মতো। তোমার বাবার নাক অনেকটা চ্যাপ্টা, তোমার বাবার নাক অনেকটা চাপা। এই দেখো, এই নাকও চাপা। চাপা না? ইমন বুঝতে পারছে না নাক চাপা কি চাপা না। তার কাছে তো নাকটা সুন্দরই লাগছে। তারপরে বলল, সুরাইয়া ছোট নিঃশ্বাস ফেলে বলল, এখন তোমাকে আমি কি বলবো মন দিয়ে শুনবে। আমরা এই বাড়িতে থাকবো না। ইমন ভয় ভয়ে বলল, কোথায় যাব? তোমার বড় মামার বাড়িতে গিয়ে থাকবো। তোমার বড় মামা তার বাড়ির একটা ঘর আমাকে দিয়েছেন। একটা ঘরই তো আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট না? এরকম মুখ শুকনা করে বলছো কেন? বড় মামার বাড়িতে থাকতে তোমার অসুবিধাটা কি? আর যদি অসুবিধা থাকেও কিছু করার নেই। তোমার বাবার কোনো খোঁজ নেই, কাজেই তোমাদের কপাল ভেঙেছে। আমাদের জীবন কিভাবে কাটবে জানো? আজ এই বাড়ি, কাল ওই বাড়ি। এমন ভয়ে ভয়ে বলল, এই বাড়িতে কেন থাকবো না মা? এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট চাচার কোনো চাকরি বাকরি নেই। এতদিন সংসারে চলেছে গ্রামের বাড়ির ধানি জমি বিক্রি করে। এইভাবে আর কতদিন চলবে? তাছাড়া তোমার ছোট চাচা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, চোখ লাল করে আমার দিকে তাকায়। তার এত সাহস কেন হবে? যেখানে তোমার বাবা কোনোদিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি, সেখানে সে তাকাবে কেন? বড় মামার বাসায় কবে যাব মা? 1 সপ্তাহের মধ্যে যাব। তোমার বই খাতা তুমি নিজে সব গুছিয়ে নেবে। ওইখানে গেলে তোমার ভালোই লাগবে। খেলার সঙ্গী সাথে পাবে। তোমার বড় মামার 2 ছেলে আছে, টোকন আর শোভন, ওদের সঙ্গে খেলবে। এখানে একা একা থাকো। তোমার বড় মামা তোমাকে পছন্দ করেন না? ইমন বুঝতে পারছে না তার বড় মামা তাকে পছন্দ করে কি না। তার বড় মামার চেহারাটা রাগী রাগী, চশমা পরেন, চশমার ফাঁক দিয়ে তাকান। কেমন করে জানে তাকান? তিনি বাসায় এলেই ফুলের গন্ধ পাওয়া যায়। সেই গন্ধে গা কেমন জানি ঝিমঝিম করে। পরে সে জেনেছে এটা ফুলের গন্ধ না, জর্দার গন্ধ। বড় মামা পান খান না, শুধু শুধু জর্দা খান। তিনি যখনই এ বাসায় আসেন 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন, ইমন নিয়ে যা। ইমন বিস্কিট নিয়ে যায়, কিন্তু তার কোনো আনন্দ হয় না, কারণ বিস্কিট তার পছন্দ না। শুধু চায়ে ডুবিয়ে বিস্কিট খেতেই তার ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। বিস্কিট খাবার জন্য কেউ তো আর তাকে চা বানিয়ে দেবে না। সে ছোট মানুষ, কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা খেতে পারবে। কথা জবাব দিচ্ছিস না কেন? তোর বড় মামা তোকে পছন্দ করে না? মুখ এমন শুকনা করে বলছো কেন? মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। যাও, এখন সামনে থেকে যাও। সারাক্ষণ ভোঁতা মুখ দেখতে ভালো লাগে না। এমন মার ঘর থেকে বের হলো। বড় মামার বাড়ি থেকে কচ্ছপ 2টা নিতে দেবে? মনে হয় দেবে না। কচ্ছপ 2টা এ বাড়িতেই রেখে যেতে হবে। মাকে একবার বলে দেখলে হয়। অবশ্য বললেও লাভ হবে না। বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে কেড়ে কচ্ছপ 2টা নিয়ে নেবে। একটা লাভ হয়তো হবে, রাতে মার সঙ্গে ঘুমোতে পারবে। তাদের একটা ঘর দেওয়া হবে, তারা সবাই সেই ঘরেই থাকবে। এখানে বেশিরভাগ সময় তাকে ছোট চাচার সঙ্গে ঘুমোতে হয়। সে যখন ঘুমোতে যায় তখন ছোট চাচা বাইরে। একা একা ঘুমোতে তার খুব ভয় লাগে। তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন সে দেখে ছোট চাচা ঘুমোচ্ছেন তখন তার খুবই ভালো লাগে। সে যদি খুব নরম গলাতেও ডাকে, ছোট চাচা,
তাহলেও ছোট চাচা উঠে বসেন, গম্ভীর গলায় বলেন, কি হয়েছে রে হার্ডনার, বাথরুমে যাবি? আয় যাই। ঠিক সময় ডাক দিয়েছিস। আমারও বাথরুম পেয়েছে, ছোটটা। তোর কি বড়টা নাকি? আমারও ছোটটা। চল যাই। কে আগে যাবে, তুই না আমি? বড় থেকে ছোট, না ছোট থেকে বড়? তুমি যা বলবে তাই। তাহলে তুই বরং আগে যা। কোলে করে নিতে হবে নাকি? বাথরুম থেকে ফেরার পর ঘুম না আসা পর্যন্ত ছোট চাচা গল্প বলেন। তার গল্পের কোনো আগা মাথা নেই, শুরু নেই, শেষ নেই। তবু ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে। ছোট চাচার সব গল্পই শুরু হয় মাঝখান থেকে। তারপর ব্যাঙটা বলল, পানিতে থেকে থেকে আমার সিরিয়াস সর্দি হয়েছে। নাক ঝরতে ঝরতে অবস্থা কাহিল। ওষুধপত্র কিছু দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, তেতো ওষুধ দেবেন না, মিষ্টি ওষুধ দেবেন। আবার বেশি মিষ্টিও দেবেন না। ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা মিঠাই ভেবে খেয়ে ফেলবে। ডাক্তার বলল, ওষুধ দেব? তবে আমি খুবই অবাক হচ্ছি, কারণ ব্যাঙের কখনো সর্দি হয় না বলে বইপত্রে পড়েছি। আপনার কি সত্যি সর্দি হয়েছে? ক্রমাগত হ্যাঁচু হ্যাঁচু করছে, তারপরে বিশ্বাস ক্রমাগত হ্যাঁচু হ্যাঁচু করছি, তারপরে বিশ্বাস হচ্ছে না। তা হচ্ছে। যাই হোক, ওষুধ দিচ্ছি। ভিজিটের টাকা এনেছেন? এনেছি। এই নিন। আদুলি, আমার শেষ সম্বল, ব্যাঙের আদুলি। বড়মামার বাড়িতে কেউ তাকে এমন অদ্ভুত অদ্ভুত গল্প শোনাবে না। রাতে বাথরুম পেলে কোলে করে বাথরুমে নিয়ে যাবে না। কি আর করা, বড় মামার বাড়িতেও নিশ্চয়ই অনেক মজার মজার ব্যাপার হবে। কিছু কিছু মজা সব বাড়িতেই থাকে। বড় মামার 2 ছেলে টোকন আর শোভন, সঙ্গে হয়তো খুবই ভাব হবে। ওদেরও একটা বোন আছে, নাম মিতা, সবাই ডাকে মিতু। তার সঙ্গে ভাব হবে কি না কে জানে, মনে হয় হবে না। মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধুত্ব, ছেলেদের সঙ্গে ছেলেদের। গায়ে তেল মাখানোর ব্যাপারটা শুক্রবার মনে হয় খুব আরাম পায়। তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যে আবার নাকও ডাকে। এইটুকু ছোট বাচ্চা নাক ডাকিয়ে ঘুমাবে কেন? তার উপরে মেয়ে মানুষ। সুরাইয়ার খুব রাগ লাগে, এখনও রাগ লাগছে। চট দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছা করছে। রাগ সামলে সুরাইয়া বারান্দায় গেল। ফিরোজ বারান্দায় পা ছড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে। ফিরোজ বলল, কেমন আছেন ভাবি? একা বাড়িতে বাস করছে, অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলছে, কেমন আছেন ভাবি। এর মানে কি এই যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া আপনি ভালো থাকেন না? সুরাইয়া বলল, ফিরোজ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ফিরোজের খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখতে রাখতে বলল, বলুন। ইমন উঠে চলে গেল। সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই। বড়রা তাদের জরুরি কথার আশেপাশে ছোটদের চায় না, অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয়। সুরাইয়া বেতের মোড়া এনে ফিরোজের সামনে বসলো। ফিরোজ শঙ্কিত বোধ করছে। ভাবির বসার ভঙ্গি কঠিন। ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছে? কি নিয়ে ঝগড়া করবে? ভাবি, চা খাবেন? চা দিতে বলি? চা খেতে খেতে কথা বলুন। তোমার সঙ্গে আমার এমন কোনো কথা নেই যে চা খেয়ে খেয়ে বলতে হবে। ফিরোজ, শোনো, আমি এখানে থাকবো না। আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে গিয়ে থাকবো। ফিরোজ বলল, আমি জানি, ইমন আমাকে বলেছে। তুমি একটা ঠেলাগাড়ি এনে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের টাং, ইমনের পড়ার টেবিল চেয়ার, আমার বড় কালোর ট্রাঙ্কটা। কবে যাবেন ভাবি? কবে মানে? আজই যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, সবার জন্যই ভালো। তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। আমার জন্য ভালো কেন? তোমার চাকরি বাকরি কিছু নেই, এত বড় সংসার পুষতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তুমি অকারণে এত কিছু করবে কেন? তুমি কে? ভাবি, আমি ইমনের চাচা। বাপ যখন থাকে না তখন চাচা ফাচা অনেক দূরের ব্যাপার। আপনার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না, তবে আমার মনে হয় এখানে থাকাটাই আপনাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? পরিবেশে অভ্যস্ত হবার ব্যাপার আছে। আপনি এই পরিবেশে থেকে অভ্যস্ত, ইমন অভ্যস্ত। তুমি জমি বিক্রি করে করে আমাদের খাওয়াবে? হ্যাঁ ভাবি। সেটা কতদিন? তোমাদের কি জমিদারি আছে? জমিদারি নেই, জমি জমা খুব সামান্য আছে ভাবি।
আমি ব্যবসা শুরু করেছি, বোতল সাপ্লাইয়ের কাজ পেয়েছি, সামান্য হলেও কিছু টাকা পয়সা তো পাচ্ছি। ব্যবসার নিয়মকানুন বুঝতে শুরু করেছি। আমার ধারণা আমি ভালোই করব। ভালো করলে ভালো, ভালো করতে থাকো, কোটিপতি হয়ে যাও। গাড়ি হোক বাড়ি হোক, তোমরা সুখে থাকো। তোমাকে যা বলছি করো, আমাকে একটা ঠেলা করে এনে দাও। ভাবে শুনুন, মার শরীর খুব খারাপ, মা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। মা আসুক তারপর যান। ওনার সঙ্গে আমার যাওয়া সম্পর্কে কি? আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটি কাজ করবে, সুপ্রভাকে আমি পালতে পারছি না, তাকে পালক দেবার ব্যবস্থা করবে। কি বলছেন বুঝতে পারছি না ভাবি। বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ছেলেপুলে নেই, এমন কোনো একটা ফ্যামিলিতে ওকে দিয়ে দাও, সেও সুখে থাকবে, আমিও সুখে থাকবো। এসব যন্ত্রণা আমার অসহ্য লাগছে। ও আচ্ছা, মেয়েটা হয়েছে অপয়াও, পেটে আসার পর থেকে যত সমস্যা, আমার আর ভালো লাগে না। ভাবি, আপনি আজই যাবেন? এমনি স্কুল তো অনেক দূরে হয়ে যাবে, স্কুল থেকে ওকে আনা নেয়া করবে কে? জানি না, স্কুল বদলে দিব, কিংবা ঘরে বসে থাকবে। বা আপনি ছেলের আবার স্কুল কিসের? তার কি পড়াশোনা হবে? হবে না। বড় হয়ে ইট ভাঙবে কিংবা রিক্সা চালাবে। সুপ্রভার ঘুম ভেঙেছে, কাঁদতে শুরু করেছে। সুরাইয়া উঠে চলে গেল। ফিরোজ বসে রইল। পত্রিকা পড়া হয়নি, এখন আর পড়তে ইচ্ছে করছে না। ভাবি যখন চলে যাবে বলে ঠিক করেছে, তখন যাবেই। তাকে বোঝানোর কেউ নেই, সে কারো কথা শুনবে না। এমন ছোট ছোট পা ফেলে আসছে। ছোট চাচার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। ফিরোজ হাত ইশারায় কাছে ডাকলো। ইমন আসছে, কিন্তু অন্যদিকে তাকিয়ে এগুচ্ছে। একবারও তার চাচার দিকে তাকাচ্ছে না। ছেলেটা অদ্ভুত হয়েছে, অদ্ভুত কিন্তু অসাধারণ। খবর কিরে বেটা হার্ডনাট? ভালো। বড়মামার বাড়িতে চলে যাচ্ছিস তাহলে? গুড। যাবার সময় কাঁদবি না তো? না। ভেরি গুড। বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না। তুই বোকা না বুদ্ধিমান জানি না। আয় পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান। কোলে এসে বস, আমি তোর চুলে বিলি কেটে কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস, তখন বুঝবো তুই বোকা, আর না কেঁদে থাকতে পারলে বুদ্ধিমান। এমন গুটিসুটি মেরে তার চাচার কোলে বসে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর, কোনো লাভ হচ্ছে না। চোখ ভর্তি করে পানি আসছে, সে সঙ্গে সঙ্গে মুছে ফেলছে। ছোট চাচার কাছে সে বোকা প্রমাণিত হচ্ছে, এই দুঃখবোধেও সে আক্রান্ত। তবে সে জানে না ছোট চাচাও তার মতোই বোকা। ছোট চাচার চোখ ভিজে উঠেছে, পানি জমতে শুরু করেছে। হার্ডনাট, যেভাবে থাকিস ভালো থাকবি। আচ্ছা। কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না। আচ্ছা। গল্প শুনবি? এক দেশে ছিল এক ব্যাঙ। কথা নেই বার্তা নেই, হঠাৎ বেচারার সর্দি হয়ে গেল। সর্দি এবং কফ, সারাদিন নাক ঝরে আর খক খক করে কাশে। ব্যাঙের স্ত্রী বলল, ওগো ডাক্তারের কাছে যাও, তোমার কাশির শব্দে বাচ্চারা ঘুমোতে পারছে না। ব্যাঙ বলল, ডাক্তারের কাছে যে যাব, ভিজিটের টাকা লাগবে না? তার স্ত্রী বলল, আদুলিটা নিয়ে যাও। ব্যাঙ বলল, আদুলিটাই আমাদের শেষ সম্বল, সেটা নিয়ে যাব? হ্যাঁ যাও, শরীরটা তো আগে দেখবে, টাকা গেলে টাকা পাওয়া যাবে, শরীর গেলে কি আর পাওয়া যায়? ব্যাঙ বলল, বউ কথাটা তো ভালোই বলেছ, আচ্ছা যাই, ডাক্তারকে বরং দেখিয়ে আসি। ব্যাঙের স্ত্রী বলল, ব্লাড প্রেশারটাও একটু চেক করিও, আমার ধারণা তোমার প্রেশারও বেড়েছে। কাল রাতে বৃষ্টির সময় তুমি যখন ডাকছিলে, তখন তোমার গলা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। ছোট চাচা দম নেবার জন্য থামতেই ইমন বলল, বাবা কি আর ফিরে আসবেন না চাচা? বুঝতে পারছি না, ধরে নে ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি না? তোর মা সারাক্ষণ ভাবছে এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে। গেটে সামান্য শব্দ হলে ছুটে আসে। এই অবস্থাটা তো ভয়ঙ্কর। সুপ্রভা খুব কাঁদছে। সুরাইয়া মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টা করছে না। কাঁদুক, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে তখন তো কেউ তার কান্না থামাতে আসে না, সে কেন যাবে? তারা তো কি দায় পড়েছে? পৌষ মাস, প্রচণ্ড শীত বাড়ছে, শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলার বারান্দায়।
সে অবাক হয়ে দেখছে কুয়াশায় সব ঢেকে আছে, একটু দূরে জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটাকে মনে হচ্ছে ছোট্ট একটা পাহাড়। তার ছোট চাচা বলেছিলেন কুয়াশা আসলে মেঘ, আকাশের মেঘ যখন মাটিতে নামে তাকে বলে কুয়াশা। ইমনের খুব অদ্ভুত লাগছে এই ভেবে যে সে মেঘের ভেতরে বসে আছে। আজ ছুটির দিন, তার বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না। ছুটির দিনের সকালবেলায় এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শোভন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুবই কাঁদুনে স্বভাব, কিছু হতেই কান্না শুরু করে। আর শোভন মারামারিতে ওস্তাদ, হুট করে মারামারি শুরু হয়ে যায়। শোভন ক্রিকেট ব্যাট দিয়ে ধমাধম বাইকে মারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে কেউ কখনো নালিশ করে না। মারামারি এবং কান্নাকাটি কিছুক্ষণের মধ্যে থেমে যায়, আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাটি খেলে, ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না। মিতুও রান্নাবাটি খেলায় তাকে নেয় না। একদিন শুধু বলেছিল, এই তুই চাকর হবি? তুই চাকর হলে খেলতে নেব, যা বাজার করে নিয়ে আয়, মনে করে কাঁচা মরিচ আনবি, আর খবরদার পয়সা সরাবি না। ইমনের খেলতে ইচ্ছে করছিল, কিন্তু চাকর হওয়াটা মেনে নিতে পারছিল না বলে খেলেনি। তবে না খেললেও সে বেশিরভাগ সময় আশেপাশে ঘুরঘুর করে। আজ ইমন এখনও নিচে নামছে না, কারণ নিচে নামিয়ে নেওয়ার জন্য মিতু আসেনি। বড়মামার বাড়ির দোতলার সিঁড়ি পুরোপুরি শেষ হয়নি, রেলিং দেওয়া বাকি। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমনের অসম্ভব ভয় লাগে। মিতু বয়সে তার সমান হলেও ঠিক সমানও না, 5 দিনের বড়, ভয়ঙ্কর সাহসী। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠেছিল। মিতু শুধু যে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে পারেন তাই না, 3 তলার ছাদে পা ঝুলিয়ে বসতেও পারে। সেই ছাদেরও রেলিং নেই। ইমনের বড় মামা ছাদে রেলিং দেবেন না, শুধু শুধু বাজে খরচ। ইমনের ধারণা বাজে খরচ হলেও রেলিং দেওয়া উচিত, তা না হলে কোনো একদিন মিতু ছাদ থেকে পড়ে যাবে। ইমনের ধারণা দোতলার সিঁড়িতেও রেলিং দেওয়া উচিত, রেলিং দেওয়া না হলে সে নিজেই কোনো একদিন পড়ে যাবে। ইমন! ইমন চমকে উঠে দাঁড়ালো। মা ডাকছে। আগে মা ডাকলেই আনন্দ হতো, এখন আর হয় না। মার ডাকা মানে কিছু একটা নিয়ে ধমকাধমকি হবে। ধমক খাবার মতো কিছু অবশ্য সে করেনি। সকালে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়েছে। মা যখন বললেন, যথেষ্ট ঘ্যানঘ্যানানি হয়েছে, এখন যাও, তখনই শুধু সে উঠে এসেছে। ইমন ভয়ে ভয়ে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মার রাতে জ্বর ছিল, এখনো বোধ হয় জ্বর। মা শুয়ে আছেন। সুপ্রভা মার পাশে বসে নিজে নিজেই খেলছে। ইমনের কাছে খুবই আশ্চর্য লাগে যে সুপ্রভা নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, কিছু দেখলেই 2 হাতের 2 আঙুল উঁচু করে বলে যে যে যে। মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙুল দিয়ে 2 হাতের 2 আঙুলে দেখায়, এটাও তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখা মাত্র 2 হাতের 2 আঙুল উঁচু করে তাকে দেখালো এবং ক্রমাগত বলতে লাগলো, যা 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 যা। সুরাইয়া বলল, কোথায় ছিলি? ইমন ভীত গলায় বলল, বারান্দা। রান্নাঘরে গিয়ে বলতো আমাকে চিনি দুধ ছাড়া লিকার দিয়ে 1 কাপ চা দিতে, লেবু যেন না দেয়, চায়ের মধ্যে লেবুর গন্ধ অসহ্য লাগে। তোমার জ্বর কমেছে মা? সুরাইয়া বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলেছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে একটা দিয়েছিলাম সেটা কই? ঠান্ডা লাগিয়ে রাতে যদি খুক খুক করে কাশিস তাহলে গলা চেপে ধরবো, তখন বুঝবি কত ধানে কত চাল। যা এখন সামনে থেকে। ইমন দোতলা থেকে 1 তলায় নামছে। নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলেই হাসবে, বিশেষ করে মিতু যদি দেখে তাহলে সর্বনাশ হবে, খুব হাসাহাসি করবে। এমনিতেই মিতু তাকে নিয়ে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা। এই অবস্থায় দেখে ফেললে হয়তো আরো ভয়ঙ্কর কোনো নামে ডাকবে। ইমন ঠিক মতোই নামলো, কেউ তাকে দেখলো না। রান্নাঘরে বুয়াকে চায়ের কথা বলল। বুয়া বিরক্ত গলায় বলল, আমার হাত বন্ধ, এখন চা দেওয়া যাব না। বুয়ার কথা শুনে ইমনের ভয় ভয় লাগছে। বুয়া যদি চা না পাঠায় বা বুয়ার উপর রাগ করবে না, তার উপরেই রাগ করবে, চর মারবে বা চুলে ধরে ঝাঁকুনি দিবে। ইমন বিড়বিড় করে বলল, বুয়া আমার খুব জ্বর, সকালে কিছু খায়নি, এই জন্য চা চাচ্ছে, দুধ চিনি লেবু ছাড়া শুধু লিকার চা। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘরের থেকে বের হলো। বড়মামার বাড়িতে তারা খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কোনো কথা শোনে না। ইমন যদি কোনো কাজের লোককে বলে
এই আমাকে এক গ্লাস পানি দাও। সে অবধারিতভাবে না শোনার ভান করে চলে যাবে, কিংবা দিতেছি বলে সামনের থেকে সরে যাবে, কিন্তু আর ফিরে আসবে না। আগে এই নিয়ে তার খুব মন খারাপ লাগতো, এখন লাগে না। ইমন বারান্দায় এসে দেখে মিতু বারান্দার পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটা ফ্রক। খুব যারা সাহসী মেয়ে তাদের বোধ হয় শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছা করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পরে যাবে। মিতুর কমলা খাওয়া শেষ হবার পরে যাবে। এখন মিতুর পাশে গিয়ে দাঁড়ালে মিতু ভাবতে পারে সে কমলা লোভে কাছে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকবে, এমন ভাব করবে যেন খুব মন দিয়ে কিছু দেখছে। এই ক্যাবলা, এই! মিতু ডাকছে। মিতুর কমলা শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালো। একটা দুটা কোয়া হয়তো তার হাতে দেবে, তখন ইমনকে লোভীর মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কোনো কিছুই ঠিক নেই। ইমন কাছে গেল। মিতু তাকে কমলার কোনো কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, ক্যাবলা, আজ তোর ছোট মামা আসবে না? ইমন বলল, আসতে পারে। এতক্ষণ শুনছিলেন অপেক্ষা বইয়ের দ্বিতীয় ভাগ। শীঘ্রই তৃতীয় ভাগ আসছে, আপনাদের নিমন্ত্রণ রইল, অবশ্যই শুনবেন। ধন্যবাদ।